দেশের ৬০ জেলাতেই ছড়িয়েছে করোনা, আরও ৯ জনের মৃত্যু, ৭ জনই সত্তরোর্ধ্ব। যতটা সম্ভব তেলে ভাজা এবং চর্বিযুক্ত খাবার পরিহার করুন। ইফতারের পর পানিসহ তরল জাতীয় খাবার বেশি পান করুন। করোনা রোধে হাইড্রোক্সিক্লোরোকুইন সহ ৪টি ওষুধ দেওয়ার সিদ্ধান্ত জাতীয় কমিটির, ফলাফল নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। এটা খুব অল্প কয়েকদিনের মধ্যে অ্যাভেলেবল হবে এবং অ্যাভেলেবল হওয়ার আগেও ডাক্তাররা এটা ব্যবহার করতে পারে। হাইড্রোক্সিক্লোরোকুইন একটি ঝুঁকিপূর্ণ ওষুধ বিবেচিত হওয়া উচিত। সেটাতে যে সুবিধার কথা সেই সুবিধাকে তার ঝুঁকির বিপরীতে মাপার কোনো সুযোগ বা সেরকম কোনো বড় গবেষণা এখনো হয়নি। শুধুমাত্র বলা যেতে পারে যে হ্যাঁ, অ্যান্টিকোয়াগুল্যান্ট ব্যবহারের পেছনে বিভিন্ন জায়গায় কিছু শক্তিশালী পক্ষে কিছু যুক্তি আছে। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। সারা বিশ্বে করোনায় মৃত্যু ২ লাখ ছাড়ালো। যুক্তরাষ্ট্রে একদিনে আরও ২,০০০-এর বেশি প্রাণহানি। ব্রিটেনে লকডাউনে বেড়েছে পারিবারিক নির্যাতন। জীবন বিপন্ন করে করোনা রোগীদের সেবা দেওয়ার পরও থামছে না চিকিৎসকদের নিয়ে সমালোচনা। হতাশ হয়ে পড়েছেন অনেকে, সামাজিক সুরক্ষা নিশ্চিতের আহ্বান। করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট প্রস্তুত, নমুনা দেওয়া হলো মার্কিন সিডিসিকে। যাচাই ছাড়া গ্রহণ করা উচিত নয় বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। পোশাক কারখানা থেকে কাজে যোগ দেওয়ার নির্দেশে আবারও ময়মনসিংহ থেকে ঢাকামুখী শ্রমিকের স্রোত। স্থানীয় শ্রমিকদের চালুর আহ্বান বিজিএমইএর। এবং সুনামগঞ্জে পুরো ধান পাকতে সময় লাগবে আরও ১০ থেকে ১৫ দিন। জলাবদ্ধতার পাহাড়ে ঢলের সংখ্যায় যথাসময়ে ঘরে তোলা নিয়ে সংশয়। দেশের ৬০ জেলায় করোনা ছড়িয়ে পড়েছে। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৯ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪০ জনে। সংক্রমিত হয়েছেন আরও ৩০৯ জন। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। পুরুষরা বাইরে বেশি বের হয়, তাদের সংক্রমণের সংখ্যা বেশি বলে এ সময় জানানো হয়েছে। সক্ষমতার তুলনায় দেশে এখনও সীমিত সংখ্যায় হচ্ছে নমুনা পরীক্ষা। শনাক্তের হার অনেকটাই নির্ভর করে পরীক্ষার সংখ্যার উপর। অভিজ্ঞতা বলছে বেশি পরীক্ষায় বেশি শনাক্ত। সুখবর হলো সাভার ও কুষ্টিয়ায় নতুন ২টি পরীক্ষা কেন্দ্র খুলেছে। শেষ ২৪ ঘন্টায় ৩,৪২২টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা হয়েছে ৩,৩৩৭টি। পরীক্ষাকৃত নমুনার মধ্যে শনাক্ত হয়েছে ৩০৯ জন। গতকাল শুক্রবার থাকার কারণে আমাদের ২-১টি বেসরকারি পিসিআর ল্যাব প্রতিষ্ঠান আমাদের রিপোর্ট প্রদান করেন নাই। আজকে আমাদের আরো ২টি প্রতিষ্ঠান যোগ হয়েছে। একটা ঢাকার মধ্যে সাভারে বিএলআরআই এবং কুষ্টিয়া মেডিকেল কলেজে আমাদের পরীক্ষা শুরু হয়েছে। আমরা যে টার্গেট রেখেছিলাম ২৮টি ল্যাব, তার মধ্যে সবগুলি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই। এ পর্যন্ত আমাদের কোভিড আক্রান্ত ব্যক্তি ৪,৯৯৮ জন। দুঃখের সাথে জানাই আমাদের গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ৯ জন। নতুন মারা যাওয়া ৯ জনের মধ্যে প্রথমবারের মতো নারীর সংখ্যা বেশি। পবিত্র রমজান মাসের প্রথম দিনে স্বাস্থ্যবিধিতে যোগ করা হয়েছে নতুন কিছু নির্দেশনা। লিঙ্গভেদের যে তথ্য দেই তাতে আজকে পরিবর্তন হয়েছে। আজকে দেখা যাচ্ছে যে মহিলা ৫ জন এবং পুরুষ ৪ জন। যতটা সম্ভব তেলে ভাজা এবং চর্বিযুক্ত খাবার পরিহার করুন। খাদ্য তালিকায় টাটকা ফল ও সবজির পরিমাণ বেশি রাখুন। ইফতারের পর পানিসহ তরল জাতীয় খাবার বেশি পান করুন। এখন পর্যন্ত কোভিড-১৯ মুক্ত আছে রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনা নিরাময় ক্ষেত্র বিশেষে হাইড্রোক্সিক্লোরোকুইন সহ ৪টি ওষুধ ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়ক জাতীয় কমিটি। শিগগিরই তা ন্যাশনাল গাইডলাইনে অন্তর্ভুক্ত করা হবে। তবে কার্যকারিতা নিয়ে বিশ্বব্যাপী মতভেদ থাকায় এমন ওষুধ কতটা কাজে আসবে তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্ট।
করোনা রোগীর চিকিৎসায় হাইড্রোক্লোরোকুইন, ফেভিপিরাভির, এজিথ্রোমাইসিন স্টেরয়েড ব্যবহারের সুফল মিলেছে এমন তথ্য এসেছে বহু আগে, আবার বিতর্কও কম নেই। এদিকে দেশে এমন ওষুধ ব্যবহার হতে পারে এই ভাবনা থেকেই এরই মধ্যে তার উৎপাদনের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন। মজুদও রাখা হয়েছে এসব ওষুধ। এমন বাস্তবতা, এসব ওষুধ রোগীদের ক্ষেত্রে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে করোনা বিষয়ক জাতীয় টেকনিক্যাল কমিটি। আমাদের ভেন্টিলেশন ফ্যাসিলিটি নেই, আমরা কমিটিতে বসে সিদ্ধান্ত নিয়েছি যে ভেন্টিলেশনে যেন না যাওয়া লাগে এরকমভাবে চিকিৎসাটাকে রিওরিয়েন্ট করা। এই চিকিৎসাগুলো সম্পর্কে ভালো খারাপ দুদিকেই আছে, কিন্তু এখনও কনক্লুসিভ নয়, যেগুলো কাজ করে না। চাইলে এখন থেকেই তা ব্যবহার করার পরামর্শ বিশেষজ্ঞ প্যানেলের। আমরা রিওরিয়েন্টেশন অফ দি ন্যাশনাল গাইডলাইন্স করেছি। এটা খুব অল্প কয়েকদিনের মধ্যেই অ্যাভেলেবল হবে এবং অ্যাভেলেবল হওয়ার আগেও ডাক্তাররা এটা ব্যবহার করতে পারে। এসব ওষুধ ব্যবহারে একমত নয় গোটা বিশ্ব। তাই দেশে এখনই এমন পরীক্ষা নিরীক্ষা করা কতটা যৌক্তিক তা নিয়ে ভিন্ন মত আছে গবেষকদের। হাইড্রোক্সিক্লোরোকুইন একটি ঝুঁকিপূর্ণ ওষুধ বিবেচিত হওয়া উচিত। সেটাতে যে সুবিধার কথা সেই সুবিধাকে তার ঝুঁকির বিপরীতে মাপার কোনো সুযোগ বা সেরকম কোনো বড় গবেষণা এখনো হয়নি। কিছুদিন আগেই একটি রেমডেসিভির একটি অ্যান্টিভাইরাল বাদ গেলেও কাছাকাছি একটি অ্যান্টিভাইরাল আবার সুপারিশ করা হচ্ছে। সেটার যে পক্ষে যথেষ্ট প্রমাণ যুক্তি নেই এখন আমাদের হাতে। শুধুমাত্র বলা যেতে পারে যে হ্যাঁ, অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহারের পেছনে বিভিন্ন জায়গায় কিছু শক্তিশালী পক্ষে কিছু যুক্তি আছে অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করার পক্ষে। স্টেরয়েড ব্যবহার করার পক্ষেও একেবারে বিশেষ একটি আইসিইউতে থাকা রোগী ছাড়া বাকি রোগীদের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহারের পক্ষে এখন পর্যন্ত তেমন কোভিড-19 রোগীদের ব্যবহারের পক্ষে বড় ধরনের কোনো গবেষণা প্রমাণ নেই। মহামারীর পর্যায় হলেও এমন ঢালাও সুপারিশ করার আগে আরেকবার ভেবে দেখার পরামর্শ এই বিশেষজ্ঞের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা শনাক্তে কিট তৈরি বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। কিটের নমুনা সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর প্রিভেনশন সিডিসির প্রতিনিধিরা। এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে যথাযথ প্রক্রিয়ায় যাচাই না করে এই কিট কাউকেই হস্তান্তর করা উচিত হয়নি। আতিকুর রহমান তমালের রিপোর্টে বিস্তারিত। সারা বিশ্বেই সংকট রয়েছে করোনার কিটের। আবার যাও বা আছে সেসব কিটে শতভাগ সঠিক ফলাফল পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ বিস্তর। বিশ্বে করোনার দাপটের শুরু থেকেই কিট তৈরির চেষ্টা করে আসছে গণস্বাস্থ্য কেন্দ্র। শনিবার সরকারের কাছে সেই কিট হস্তান্তরের ঘোষণা দেয় গণস্বাস্থ্য। তাদের দাবি, তারা শতাধিক ব্যক্তির নমুনা সংগ্রহ করে উদ্ভাবিত কিটে সঠিক ফল পেয়েছেন। ঔষধ প্রশাসনের ওনারা বলছেন যে আজকে ওনারা আসতে পারবেন না। মন্ত্রী মহোদয়কেও অনুরোধ করেছিলাম, উত্তর পাইনি। আমরা আর্মি প্যাথোলজি ল্যাবরেটরিকেও আমন্ত্রণ জানিয়েছিলাম, অনুমতি পান নাই বলে আসতে পারবেন না। বিএমআরসির চেয়ারম্যান সাহেব ফোন করে আমাকে জানিয়েছেন উনি অসুস্থ। এ বিষয়ে যোগাযোগ করা হলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানান, যথাযথ প্রক্রিয়া মেনে কাজ করছে না গণস্বাস্থ্য। আমরা বলেছি যখন অ্যাপ্রুভ হবে তখন আপনারা এটা অনুষ্ঠান করবেন, বড় করে অনুষ্ঠান করা যাবে, কোনো অসুবিধা নেই। বাট এখন তো এটা স্বীকৃত কোনো কিট না যে ওনারা হস্তান্তর করবেন। এটা এখনো ট্রায়াল পর্যায়ের একটা প্রোডাক্ট। হ্যাঁ, সেটাকে হস্তান্তর করা যায় হবে। আমরা চিঠিতে তাদের বলেছিলাম যে এটি করা সমীচীন হবে না, আপনারা এটা করবেন না। বিশেষজ্ঞরাও বলছেন, কিট বা এমন কোনো উপকরণ তৈরির পর তা ব্যবহারের আগে তৃতীয় কোনো পক্ষ বা থার্ড পার্টিকে দিয়ে পরীক্ষা করাতে হয়। বাংলাদেশে আইসিডিডিআরবি ও আইইডিসিআর সহ এমন 9টি থার্ড পার্টি রয়েছে। এছাড়াও সরকারের তরফে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, বিএমআরসি, ন্যাশনাল রিসার্চ এথিক্স কমিটি বা এনআরইসি সহ ওষুধ প্রশাসন অধিদপ্তর হয়ে অনুমোদিত হওয়ার পরই তা জনসম্মুখে আনার বিধান রয়েছে। উনি নাকি বিদেশ থেকে স্যাম্পল নিয়ে এসে পরীক্ষা করে দেখেছেন যে ওনার কিট কাজ করে। উনি কার অনুমতি নিয়ে এই ধরনের হাইলি ইনফেকশাস স্যাম্পল বাংলাদেশে ঢুকিয়েছিলেন? আমাদের সংক্রমণ রোগ নিয়ন্ত্রণে লঙ্ঘন করেছেন, সংক্রমণ রোগ সংক্রমিত করার ঝুঁকির মধ্যে দেশকে ফেলেছেন, এবং সেই কারণে আইনের আওতায় ওনার বিচার করা যায় কিনা সেটা তো বিবেচনার বিষয় বলে আমার কাছে মনে হয়। সংশ্লিষ্টরা বলছেন, করোনার কিট তৈরি অবশ্যই ভালো উদ্যোগ, তবে সেটি করতে গিয়ে জনস্বাস্থ্য হুমকিতে ফেললে তা হিতে বিপরীত হবার শঙ্কাই বেশি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। কোনো কিছুর প্রাপ্তির আশায় নয়, বরং দায়িত্ববোধ ও মানব সেবার ব্রত থেকেই করোনা সংকটের এই সময়ে রোগীর পাশে থেকে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। তবে অনেক ক্ষেত্রে এই চিকিৎসকদেরই হতে হয় বঞ্চনার শিকার, শুনতে হয় নানা কটাক্ষ। বিশিষ্টজনরা বলছেন, বিপদের সময় বন্ধু হয়ে পাশে থাকা চিকিৎসকদের মনোবল বাড়াতে শুধু আর্থিক প্রণোদনা নয়, নিশ্চিত করতে হবে সামাজিক সুরক্ষা। রাশেদ বাপ্পির রিপোর্টে বিস্তারিত।
এক জীবনে এর থেকে বড় প্রাপ্তি, বড় অর্জন আর কি বা হতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাঁচানোর প্রতিদান হয়তো মিলবে না কোনো কিছুতেই, তবে কিছুটা কৃতজ্ঞতা, কিছুটা ধন্যবাদ জানাতে দোষ কি? নিউ ইয়র্ক হাসপাতালের চিকিৎসক উমা মধুসূদন নিরলস সেবা শুশ্রূষায় একে একে সুস্থ করে তুলেছেন অনেক করোনা পজিটিভ রোগী। তাই তো রোগী ও তার স্বজনদের পক্ষ থেকে সামান্যই আয়োজন। হাসপাতালের কাজ সেরে বাড়ি ফিরতেই প্রতিবেশীদের অভ্যর্থনা, হয়তো ছোট্ট কটি কাগজে দু একটি শব্দ কিংবা বাক্য, তবে এর ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসা, লুকিয়ে থাকা সম্মান আর শ্রদ্ধাবোধ অমূল্য, অসীম। বিশ্বব্যাপী করোনা মহামারীকালে সম্মুখ সমরের যোদ্ধা আমাদের চিকিৎসকরাও। করোনা পজিটিভ স্বজনকে নিয়ে স্বজনই যখন আতঙ্কগ্রস্ত, তখন এগিয়ে আসছেন চিকিৎসক। আছে পরিবারের পিছু টান, মায়ার বন্ধন, কিন্তু সবার আগে মহান ব্রত, সবার আগে মানব সেবা। চেষ্টা থাকে একটা রোগীকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি পাঠানো। ঠিক এক সপ্তাহ আগে আমার কোভিড-19 পজিটিভ ধরা পড়ে। প্রতিদিন আমি এই অসুস্থ অবস্থায় প্রায় 60 থেকে 70 জন রোগীকে আমি টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। যেদিন থেকে কোভিড-19 আমার নেগেটিভ হবে, আমি সুস্থ হব, সাথে সাথে আমি আমার কর্মস্থলে যোগদান করব ইনশাল্লাহ। সীমাবদ্ধ সম্পদের দোহাইয়ে অনেক সময় এই চিকিৎসকদের মেলে না পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী, তবুও এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি চিকিৎসা সেবা। তবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাওয়া মানুষগুলোকে কখনো কখনো শুনতে হচ্ছে বাড়ি ছেড়ে দিতে বাড়িওয়ালার হুমকি। এই জরুরি অবস্থায় আমরা যেন সর্বোচ্চ মনোযোগ দিয়ে আমাদের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মনোবলটি যেন ধরে রাখি। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে গিয়ে অনেক চিকিৎসকই আক্রান্ত হয়েছেন করোনায়। অনেকের নাম যুক্ত হচ্ছে মৃতের তালিকায়ও। সকল ঋণ যেমন শোধ করার নয়, তেমনি সকল কৃতজ্ঞতাও হয়তো ঢাকঢোল পিটিয়ে জানানোর নয়। তবে জীবাণুর বিরুদ্ধে অদম্য লড়ে যাওয়া সকল চিকিৎসা যোদ্ধাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানানো যেতেই পারে শ্রদ্ধা, ভালোবাসা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। পোশাক কারখানা থেকে কাজে যোগ দেওয়ার নির্দেশে ময়মনসিংহ থেকে আবারও দলে দলে ঢাকার দিকে যাচ্ছেন পোশাক শ্রমিকরা। গতকাল বিকেলে ময়মনসিংহের পাটগুদাম সেতু এলাকায় পুলিশ তাদের বাধা দিলেও রাতে অনেকেই হেঁটেই রওনা দেন। হোসেন আলী তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে পোশাক শ্রমিকরা ঢাকা যাওয়ার জন্য মহাসড়কের দিকে যেতে থাকে। বিকেলে শ্রমিকদের চাপ বাড়লে পাটগুদাম সেতু এলাকায় তাদের আটকে দেয় পুলিশ। তবে তারা ফিরে না গিয়ে চর কালীবাড়ি এলাকায় রাস্তার পাশে অবস্থান নেয়। রাতে পুলিশি তৎপরতা কমে গেলে অনেকে হেঁটেই ঢাকার দিকে রওনা হয়। পোশাক শ্রমিকরা জানান, রোববার সকাল 7টায় তাদের অফিসে যোগ দিতে বলা হয়েছে। তাই লকডাউনের মধ্যেই ঝুঁকি নিয়ে কর্মস্থলে রওনা দিয়েছেন তারা। প্রত্যেক ইংরেজ সবাই আমরা ফোন দিয়েছে যে তোমরা অফিসগুলো চলে আসো, যদি চলে না আসো তাহলে তোমাদের চাকরি চলে যাবে। আমার অফিস থেকে মেসেজ আসছে, মেসেজে বলা হয়েছে 26 তারিখে সকাল 7টা থেকে ডিউটি। এখন যদি 7টায় না যাইতে পারি তাই আমার যে বেতন আছে, সামনে বোনাস আছে, এগুলা কে দিব? এত দূর থেকে আসছি, এখন না পারতেছি বাড়ির দিকে যাওয়ার জন্য, না পারতেছি আমরা যেখানে থাকবো সেখানে যাওয়ার জন্য। আমারে খালি বলছে যে কালকে ফ্যাক্টরিতে আসতে হবে, এখন পরবর্তীতে ডিসিশন তারা নিবে কি হবে। আমি বলছি যে কালকে থেকে ফ্যাক্টরি খোলা, এখন কোম্পানি ফ্যাক্টরি খোলা রাখছে, তারা আসবে কিনা বাড়ির থেকে এটা আমি জানি না। এদিকে নির্দেশনা না থাকায় ঢাকামুখী পোশাক শ্রমিকদের যেতে বাধা দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। গার্মেন্টস খোলা, এই মেসেজ তারা পায়া কালকে 7টা, আগামীকালকে থেকে তাদের ডিউটি, এই জন্য তারা ঢাকায় মুখে রওনা দিয়েছিল। আমরা এই তথ্য পেয়ে তাদেরকে এখান থেকে ফিরিয়ে দিচ্ছি। এর আগে চলতি মাসের 3 ও 4 তারিখ পোশাক শ্রমিকদের কারখানা খোলার কথা বলে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পায়ে হেঁটে ট্রাকে পিকআপে করে ঝুঁকি নিয়ে কর্মস্থলে গেলেও সে যাত্রায় আবার আসে বন্ধের ঘোষণা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এদিকে স্থানীয় শ্রমিক দিয়ে সীমিত আকারে কারখানা চালুর কথা বলেছেন ব্যবসায়ীদের গঠিত টাস্কফোর্সের প্রধান শফিউল ইসলাম মহিউদ্দিন। গতকাল মতিঝিলে বিসিসিআইয়ের কার্যালয়ে বিভিন্ন অ্যাসোসিয়েশন ও জেলা চেম্বারে ব্যবসায়ী নেতাদের অনলাইন সভায় বক্তব্য রাখেন তিনি। অন্যদিকে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ শ্রমিকদের গ্রাম থেকে ঢাকা ও নারায়ণগঞ্জে না আসতে এক বিজ্ঞপ্তিতে আহ্বান জানায়।
করোনার প্রকোপ ঠেকাতে ২৬ মার্চ থেকে চলা লকডাউনে অনেকটাই স্থবির দেশের অর্থনৈতিক কার্যক্রম। এমন অবস্থায় বিভিন্ন অ্যাসোসিয়েশন ও জেলা চেম্বারের ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রোজা উপলক্ষে রেস্তোরাঁগুলো থেকে পার্সেল সার্ভিস চালুর কথা বলছেন ব্যবসায়ীরা। গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক ৫০০ কোটি টাকার লোকসানের কথা জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ। সাপ্লাই চেইনকে সবার আগে খুলে দিতে হবে। ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন যে আমাদের শতকরা ৮৭% আমাদের এক্সপোর্ট ফল করেছে। আমাদের সরকারি যেসব হসপিটাল আছে সেখানে তো টেস্টিং এর ব্যবস্থা থাকতেই হবে, প্রাইভেট সেক্টরেও এইটা টেস্টিং এর ব্যবস্থাকে জোরদার করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে ৫ কোটি মানুষের খাবার সংস্থানে ২০,০০০ কোটি টাকার তহবিল গঠনের পরামর্শ দেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। কনসিস্টেন্সি ব্যবহার করতে অনেক ঝামেলা হবে, এগুলো প্রত্যেকটাকে রিভিউ করতে হবে, তা না হলে অভিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। দ্বিতীয়ত আমি যেটা বলবো যে পরিমাণ ঘোষণা করা হয়েছে সেটা শুরুর জন্য যথেষ্ট, কিন্তু শেষ করার জন্য যথেষ্ট, এটা বাড়াতে হবে। এ সময় ৫% সুদে বেতন শীট নিয়ে সোনালী ব্যাংক থেকে গণমাধ্যম কর্মীদের ৫ মাসের বেতন দেওয়ার দাবি জানান অ্যাডকোর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল বাবু। তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সহায়তা পেতে সঠিকভাবে প্রস্তাবনা দেওয়ার কথা বলেন। ৫ মাসের বেতন পাওয়ার জন্য সোনালী ব্যাংক থেকে স্পেশাল ফান্ড, ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপ, এটা আসলে হবে না। বোথ দ্য প্রিন্ট মিডিয়া এন্ড ইলেকট্রনিক মিডিয়া এদের যে ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি হচ্ছে সেটা কিন্তু সরকারের কাছে আপনারা এটা ঠিক মতন প্লেস করতে পারেন নাই। বৈঠক শেষে পোশাক কারখানা সীমিত আকারে চালুর কথা জানান শফিউল ইসলাম মহিউদ্দিন। আশুলিয়া গাজীপুরের বাইরে যারা চলে গেছেন গ্রামের বাড়িতে, তাদেরকে আমরা নিরুৎসাহিত করেছি আসার জন্য, কিন্তু তাদের বেতনের পয়সাটি বিকাশ বা অন্যান্য যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের মিডিয়া আছে তার মাধ্যমে বেতনের পয়সাটি পৌঁছে যাবে। বৈঠকে প্রায় সবাই স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কার্যক্রম চালুর পক্ষে মত দিয়েছেন। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে রাজধানীতে ঢুকতে ও বের হতে রয়েছে নিষেধাজ্ঞা। এই বিষয়ে জানাতে রাজধানী গাবতলীতে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ এবং নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আছেন রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাব সাদাতের কাছে। সাদাত, কাজল, করোনার সংক্রমণ রোধে ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার জন্য যে নিষেধাজ্ঞা দিয়েছিল ৫ এপ্রিল থেকে, সেই নিষেধাজ্ঞার দীর্ঘদিন পরে আজকে এসে নিষেধাজ্ঞা কিছুটা হলেও শিথিল মনে হচ্ছে, কারণ খুব সহজে মানুষ কিন্তু ঢাকায় প্রবেশ এবং বের হতে পারছে। বেড়েছে ব্যক্তি পরিবহন, মোটরসাইকেল এবং অটো, যে সমস্ত রিক্সাগুলো রয়েছে সেই রিক্সা, একই সাথে বেড়েছে নগরীতে সিএনজি চালিত রিক্সা। অর্থাৎ এই সময়ে এসে আজকে আপনারা জানেন যে ঢাকায় প্রায় ভিতরে ১৯৮টি পোশাক শ্রমিক যে কারখানা রয়েছে সেই কারখানা কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং খুলে দেওয়ার ফলে কিন্তু সকাল ৮টার আগে থেকে আমরা দেখেছি যে শ্রমিকদের আসা শুরু হয়েছে ঢাকায়, সেটি কিন্তু অব্যাহত রয়েছে। অর্থাৎ সকাল ৮টার আগেই বেশ শ্রমিক কিন্তু পোশাক শ্রমিকরা কিন্তু পায়ে হেঁটে ঢাকায় প্রবেশ করেছে, কারণ যেহেতু গণপরিবহন নেই এবং যাদের বাসা অর্থাৎ এই ঢাকার অদূরে সাভার কিংবা আশুলিয়াতে যাদের বাসা ছিল, তারা যারা এই ঢাকায় যাদের কর্মস্থান ঢাকায়, তারা কিন্তু সকালে প্রবেশ করেছেন, অর্থাৎ ৮টার আগে ঢাকায় প্রবেশ করেছেন। একইভাবে এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা বলছেন যে এই পোশাক শ্রমিকদের অর্থাৎ এই পোশাক কারখানা খোলার ফলে এখন যে ঢাকায় প্রবেশে সকল ধরনের যে নিষেধাজ্ঞা ছিল সেটি অনেকাংশে শিথিল হয়ে গেছে। অর্থাৎ সেই এতদিন যে আইন শৃঙ্খলা বাহিনী যে কঠোরতার সাথে সেটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ছিল তাদের, এবং তারা আজকে এসে বলছে যে এখন আর সেই বিষয়টি এখন আর গুরুত্ব দিয়ে দেখার আর কোনো সুযোগ নেই। অর্থাৎ ঢাকা প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে যে ব্যক্তি ছাড়া, অর্থাৎ জরুরি গুরুত্বপূর্ণ ব্যক্তি কাজে নিয়োজিত ছাড়া কোনো ব্যক্তি ঢাকা প্রবেশ করতে পারবে না, এই যে নিষেধাজ্ঞা ছিল সেটি দীর্ঘদিন পরে এসে কিন্তু অনেকাংশে অনেকটা শিথিল হয়ে গেছে এবং এখন কিন্তু খুব সহজে ঢাকা প্রবেশ করতে পারছে। তারা বলছেন যে এত সংখ্যক পোশাক শ্রমিকদেরকে সেভাবে কিন্তু তাদেরকে চেক করা আসলে খুব দুরূহ ব্যাপার এই মুহূর্তে এসে। একইভাবে কিন্তু ঢাকায় এই অটোরিকশা চালিত সংখ্যা যেমন বেড়েছে, একইভাবে আমরা দেখেছি যে ব্রিজে কিন্তু প্রচুর পরিমাণে অটো রিক্সা রয়েছে এবং রিক্সার সংখ্যা বেড়েছে, একই সাথে সিএনজির সংখ্যা বেড়েছে। অর্থাৎ ঢাকায় প্রবেশের যে মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বাড়তে শুরু করেছে এবং আজকের এই পোশাক কারখানা খোলার মধ্য দিয়ে তা কিন্তু শুরু হলো। এই ছিল আমার কাছে রাজধানী গাবতলী থেকে ঢাকা প্রবেশ এবং বের হওয়ার সর্বশেষ খবর। অন্য প্রান্তে রয়েছেন আমাদের আরেক সহকর্মী রাশেদ বাপ্পি, সেখানকার অবস্থা জানার জন্য সরাসরি চলে যাচ্ছি সাইনবোর্ড তার কাছে।
করোনা ভাইরাস ইতিমধ্যে দেশের 7টি জেলার সংক্রমিত হয়েছে, অর্থাৎ বলা যেতে পারে করোনার যে ছোবল সেটি কিন্তু বসে নেই। কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, অর্থাৎ পুলিশ সদর দপ্তর থেকে যে ঘোষণাটি ছিল ঢাকায় প্রবেশ কিংবা ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার যে নিষেধাজ্ঞা, সেটি কিন্তু ধীরে ধীরে আমরা শিথিল হতে দেখছি। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়। ঠিক এখানে এসে যেমনটা দেখতে পাচ্ছি, গত কদিন আগেও কিন্তু এই জায়গাটিতে যেমন অটোরিকশা, সিএনজি এবং অন্যান্য যে যানবাহন যেগুলো আমরা দেখিনি এর আগে, তবে এখন আমরা দেখতে পাচ্ছি খুব বেশি সংখ্যক যানবাহন সড়কে চলাচল করছে এবং আমরা দেখতে পাচ্ছি ভ্যানে করেও কিন্তু মানুষ যাত্রী বহন করছে এবং সেখানে কিন্তু কোনো প্রকার দূরত্ব মানা হচ্ছে না। আমরা যদি একজনের সাথে কথা বলি যে আপনারা একসাথে এতগুলো মানুষ কেন যাচ্ছেন? একটু ডিফারেন্স তো আছে আমরা স্যার। হ্যাঁ, জরুরি কাজ যাইতেছি স্যার। কিন্তু এই মুহূর্তে জরুরি কাজ ছাড়া তো বের হওয়া ঠিক না। আপনাদের কি খুব জরুরি কাজ রয়েছে? এমন জরুরি কাজ স্যার না গেলে নাই। হ্যাঁ, এমন জরুরি কাজ আমি যদি না যাই তাহলে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা যেমনটা শুনলাম বা দেখলাম চোখের সামনেই, নিরাপদ দূরত্ব বজায় রাখা তো হচ্ছেই না এবং একই সঙ্গে সড়ক জুড়ে আমরা যানবাহনের সংখ্যা দেখতে পাচ্ছি খুব বেশি এবং এক্ষেত্রে পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা কিন্তু আজকে এখানে একদমই লক্ষ্য করিনি। অর্থাৎ যে যেভাবে পারছে ঢাকায় প্রবেশ কিংবা ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার কাজটি কিন্তু তাদের মতো করে যাচ্ছে না। আবার যদি একটু গত রাতের বা গত দিনের সিদ্ধান্তের কথা বলা হয় যে নতুন করে বেশ কিছু গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেক্ষেত্রে বলা যেতে পারে পুলিশ সদস্যদের হাতে যে দায়িত্বটি ছিল এবং পুলিশ সদর দপ্তর থেকে যে বিধিনিষেধটি ছিল সেটি মানার ক্ষেত্রে আস্তে আস্তে যে শিথিলতা আমরা দেখতে পাচ্ছি, সেই শিথিলতার পরিণতি কিন্তু হয়তো আরও বাড়বে এবং এক্ষেত্রে করোনার প্রাদুর্ভাব কি পরিমাণে বেড়ে যাবে এবং কতটুকু হুমকির মধ্যে আমরা পড়তে যাচ্ছি সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার এবং একই সঙ্গে চিকিৎসকদের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে সাধারণ মানুষের সচেতন হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু সবাইকে মেনে চলতেই হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে যদি চলা হয় সেক্ষেত্রে কিন্তু এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মানুষ রক্ষা পাবে এবং এটি কিন্তু বারবার বলা হচ্ছে। কাজল, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে সবশেষ খবর। কাজল। রাজধানী থেকে বের হয় এবং প্রবেশের সবশেষ খবর জানাতে গাবতলী থেকে সাদুর রহমতুল্লাহ এবং নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রাশেদ বাপ্পি। সুনামগঞ্জের হাওরবাসী সারা বছরের একমাত্র ফসল ঘরে তোলা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন। একদিকে জলাবদ্ধতা, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের আশঙ্কা, অন্যদিকে ধান পাকার জন্য আরও 10 থেকে 15 দিন অপেক্ষা করতে হবে। কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত 43 ভাগ জমির ফসল কাটা হয়েছে। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। সুনামগঞ্জ জেলায় চলতি বোরো মৌসুমে 2,20,000 হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে 1,61,000 হেক্টর জমি রয়েছে হাওরে। আবহাওয়া অফিস বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য এপ্রিল মাসে ধান কাটার নির্দেশনা দেয়, কিন্তু B28 জাতের ধান মোটামুটি পাকলেও B29 জাতের ধান পাকতে আরও 10 থেকে 15 দিন সময় লেগে যাবে। এরই মাঝে গত কদিনের টানা বৃষ্টিতে বিশ্বম্বরপুরে খরসার হাওরের নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। বছরের একমাত্র ফসল রক্ষায় কৃষকেরা কাঁচা পাকা ধান পানি থেকে তুলতে শুরু করেছেন। ক্ষতি হওয়ার কারণে আমরা চাচ্ছি যে কাঁচা ধান যতটুকু পারি আমরা ততটুকু নিয়ে ঘরে তুলে যেন আমরা খাবারটা ঘরে রাখতে পারি। বৃষ্টির পানির জন্য আমরা যতটুকু পারা যায় দ্রুতভাবে কাটা আমাদের লাগে ভালো, না কাটলে তো তুলে হয়ে যাবে। তাহলে আদা দিয়ে কাটা হয়েছে, এরপরে মনে যে ধান রয়েছে নিম্ন স্তরের ধান খাঁচা খাঁচাই মাঝে কাটা যায়, কিছু তোল হইতেছে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় শনিবার পর্যন্ত হাওরে 54 ভাগ জমির ধান কাটা হয়েছে। আমরা আর যদি মনে করেন 3-4 তারিখ পর্যন্ত সময় পাই তাহলে হাওরের ধান মোটামুটি উঠে পড়বে। চলতি বড় মৌসুমে জেলায় 14 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আকস্মিক বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য হাওরবাসী কাঁচা ধান ঘরে তুলতে শুরু করেছেন। শেষ পর্যন্ত সব ধান ঘরে তোলা সম্ভব কিনা তাই আতঙ্কের মধ্যে আছে গোটা সুনামগঞ্জবাসী। সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের খরচার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। রংপুরের পাগলাপীর এলাকায় ট্রাক চাপায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এ মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার রতন সরকার, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রতন। কাজল, আজ সকালের এই ঘটনা
রংপুর সদর উপজেলার যে পাগলাপীর নামে একটি স্থান রয়েছে তার অদূরেই কিন্তু এই ঘটনাটি ঘটে। ভোরবেলা আমরা যেটি প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সহ অন্যান্য ফায়ার সার্ভিস থেকে যে বিষয়টি জানানো হচ্ছে যে একটি ট্রাক আসলে রংপুর থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। তো প্রত্যক্ষদর্শী যারা তাদের কাছ থেকে জেনেছি যে ট্রাকের ডান পাশের যে চাকাটি সেটি হঠাৎ ফেটে গেলে বিপরীত দিক থেকে আসা দুটি অটো রিকশাকে তারা এই ট্রাকটি কিন্তু পুরো সামনাসামনি থেকে চাপা দেয়। এর ফলে ট্রাকের ভেতরে দুটি অটোরিকশার ভিতরে যে যাত্রী এবং এর চালক কিন্তু হতাহত হয়েছে। এখানে ঘটনাস্থলে 3 জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ। এবং এখানে খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা এসে কিন্তু এখানে উদ্ধার তৎপরতা শুরু করে এবং ঘটনাস্থল থেকে লাশ 3টি সহ আহত যারা আছে তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই শঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা দেখছি যে এখনো এখান থেকে এই দুর্ঘটনা কবলিত যে ট্রাক এবং যে অটোরিকশা এই দুটি কিন্তু পুলিশের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তো এই ছিল আপাতত আমার কাছে এই দুর্ঘটনার সর্বশেষ। আমরা পরবর্তী আপডেট জানানোর চেষ্টা করব। কাজল। রংপুরের পাগলাপীর থেকে সড়ক দুর্ঘটনায় হতাহতের সবশেষ খবর জানাচ্ছিলেন রতন সরকার। এদিকে করোনা সংকটের লক্ষ্যমাত্রা দ্বিগুণ বাড়িয়ে চলতি বোরো মৌসুমে 20 লাখ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ থেকে সরাসরি কৃষকের কাছ থেকে 26 টাকা কেজি দরে ধান কেনা শুরু হবে। এবার পর্যাপ্ত মজুত জেলা পর্যায়ে সংরক্ষণের ফলে ঘাটতির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন খাদ্য সচিব। অন্তত 3 মাসে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। হাওর অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই কৃষকের ঘরে উঠতে শুরু করেছে সোনালী ধান। এদিকে বোরো মৌসুম সামনে রেখে প্রতি বছর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি ধান চাল সংগ্রহের লক্ষ্যে একাধিক সভায় মিলিত হলেও এবার পরিস্থিতি ভিন্ন। করোনার কারণে সাধারণ ছুটি থাকায় কোনো সভা ছাড়াই খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য মন্ত্রণালয়। করোনার কারণে এবার ধান কেনার লক্ষ্যমাত্রা আগের বারের চেয়ে দ্বিগুণ করা হয়েছে। রোববার থেকে 26 টাকা কেজি দরে 8 লাখ টন ধান, 7 মে থেকে 36 টাকা কেজি দরে 10 লাখ টন সিদ্ধ চাল, 35 টাকা কেজি দরে 1.5 লাখ টন আতপ চাল এবং 28 টাকা কেজি দরে 75,000 টন গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। দরিদ্র শ্রেণীর যে মানুষের খাদ্য সহায়তা দেওয়ার জন্য যে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য আমাদের কাছে রয়েছে। আমরা ইন্টারনাল যেমন প্রকিউরমেন্ট করছি, আমরা এক্সটার্নাল প্রকিউরমেন্ট করছি। গুদাম যেখানে আছে সেখানে আমরা 3 মাসের পরিমাণ খাদ্যশস্য সংরক্ষণ করেছি। এবার পুরো দেশের অর্ধেক জেলা থেকে অ্যাপসের মাধ্যমে ধান কেনার কথা থাকলেও প্রশিক্ষণের অভাবে মাত্র 22টি জেলা থেকে কেনা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। আমাদের ইচ্ছা ছিল 50% ডিস্ট্রিক্ট কমপ্লিট করা। করোনার জন্য আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে যে ট্রেনিং দেওয়াতে হয় সেটা কৃষকদের মধ্যে বা ইয়াদের মধ্যে ট্রেনিং দেওয়াতে পারিনি। গতবার তো আমরা নিয়েছিলাম বড় টাইমে 11.5 লক্ষ মেট্রিক টন চাউল আর 4 লক্ষ মেট্রিক টন ধান। এইবার প্রাথমিকভাবে 6 লক্ষ নিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আরো 2 লক্ষ মেট্রিক টন ধান বেশি কিন্তু 8 লক্ষ মেট্রিক টন ধান কিনবো। এদিকে 3 মাসের সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়ার পাশাপাশি অর্থনীতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্তত 3 মাসের জন্য আমাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে যে আমি এই সময়ের জন্য আর আমার মানুষকে কিভাবে সহায়তা দেব। ভীষণ একটা স্বাস্থ্য ঝুঁকি রেখে অর্থনীতিকে স্বাভাবিক করা তো খুব কষ্টকর। সবচেয়ে ইফেক্টিভ ভাবে যদি আমরা চিহ্নিত করতে পারি সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো কোনগুলো এবং সেগুলোকে আমরা টোটালি আইসোলেট করে ফেলতে পারি। দীর্ঘমেয়াদে খাদ্য বিতরণে সারা দেশের জন্য একটি সুনির্দিষ্ট মডেল অনুসরণেরও পরামর্শ তাদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে এখন পর্যন্ত 145 শিশুর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য ঝুঁকিতে আছেন গর্ভবতী নারীরাও। চিকিৎসকের পরামর্শ, করোনার সময়ে শিশু, নবজাতক ও গর্ভবতী মায়েদের প্রয়োজন বাড়তি যত্ন। মার্জিয়া মামুর রিপোর্ট। করোনা ভীতি ছুঁয়েছে সবাইকে। শঙ্কার বিষয়, কোভিড-19-এ বড়দের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরাও। দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের 3% শিশু, যাদের বয়স 10 বছরের নিচে। চিকিৎসকদের পর্যবেক্ষণ, পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে শিশুদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। শিশুদের স্পর্শের ক্ষেত্রে সতর্কতার পরামর্শ তাদের।
এছাড়া খাবারের তালিকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন উপাদান রাখার। লকডাউন পরিস্থিতিটা বলছি, এটা প্রপারলি কিন্তু মানছেন না। এই না মানার ফলে শিশুরা সংক্রমিত হচ্ছে বেশি। শিশুদের ক্ষেত্রে বারবার হাত ধোয়ার অভ্যাসটা অবশ্যই আপনারা করবেন। এদিকে নিজের ও অনাগত সন্তানের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দুশ্চিন্তায় গর্ভবতী ও সদ্য মা হওয়া নারীরা। টিকাটা নিয়ে আমরা আসলে বেশি চিন্তিত, যেহেতু বয়স আজকে 21 দিন 15 দিন যে বিসিজি টিকাটা দেওয়া হয় আমরা সেটা ব্যবস্থা করতে পারিনি। ফ্যামিলির সবাই, আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার মা বাবা সবাই টেনশনে আছে, কারণ আমি চেক আপে ঠিক মতো যেতে পারছি না। চিকিৎসকরা বলছেন গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় সংক্রমণের ঝুঁকি বেশি। তাদের যে সুষম খাবার খাওয়া, একটু হালকা ব্যায়াম করা এবং ঘরের মধ্যে থাকা যতটুকু সম্ভব। প্রেগনেন্ট অবস্থা আপনি যদি মাথা ঘোরায়, চোখে ঝাপসা দেখেন, তাহলে অবশ্যই হাসপাতালে যোগাযোগ করবেন। যদি হাসপাতালে যেতেই হয় তাহলে কোন হাসপাতালে যাবেন কিংবা কিভাবে যাবেন সেই বিষয়টি আগে থেকে একটা পরিকল্পনার ভিতরে রাখা। বিশ্বের নবজাতক ও গর্ভবতী নারীরা করোনা ঝুঁকির তালিকায় বরাবরই প্রথম দিকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় শিশুরা এতদিন এ ঝুঁকির বাইরে ছিল, কিন্তু এখন দেশের শিশুরাও করোনায় আক্রান্ত হচ্ছে। এতে করে মা কিংবা শিশুর জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। মাত্র 7 দিনে দেশের প্রকৌশলীরা তৈরি করেছেন সেমি অটো ভেন্টিলেটর। মিনিস্টার হাইটেক পার্ক বলছে মুমূর্ষ রোগীর চিকিৎসায় অত্যাবশ্যকীয় এই যন্ত্রটি সপ্তাহে 100 পিস উৎপাদন করার সক্ষমতা রয়েছে তাদের। সংকটের এই সময়ে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার। জুবাইর ফয়সালের রিপোর্ট। দেশে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সমান্তরালে প্রকট হচ্ছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র ভেন্টিলেটরের সংকটও। করোনায় মৃত্যুর হার নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকরা বরাবরই জোর দিচ্ছেন ভেন্টিলেটর আমদানি আর উৎপাদনে। সেখানেই এবার সুসংবাদ দিল দেশীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিনিস্টার গ্রুপ। প্রতিষ্ঠানটি বলছে চূড়ান্ত অনুমোদন পেলে প্রতি সপ্তাহে ন্যূনতম 100 পিস ভেন্টিলেটর তৈরি সম্ভব, যার দাম থাকবে 1 লাখ টাকার নিচে। 7 দিনের একটা অক্লান্ত পরিশ্রমে এটা একটা বাস্তবে রূপ দিয়েছি। কম্পোনেন্ট সোর্সিং অলরেডি হয়ে আছে, শুধু অনুমোদন পেলেই আমরা পড়াশোনা শুরু করতে পারবো। ভেন্টিলেটরটির নামকরণ করেছি সেভ লাইফ মিনিস্টার 2020। আমরা 75 থেকে 85,000 টাকার ভিতরে আমরা এটি দিতে পারবো। প্রাথমিকভাবে উৎপাদিত ভেন্টিলেটরের 10% ক্রয় করে বিভিন্ন হাসপাতালে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এফবিসিসিআই। এ উদ্যোগের প্রশংসা করছে আইসিটি মন্ত্রণালয়। আমরা চাচ্ছি যে আপনার এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাওয়ার পরই যাতে আপনার প্রথম প্রোডাকশনে আমরা 100 প্রোডাকশন করে আপনার বাংলাদেশ সরকারকে আপনার সহযোগিতা করব। মাইওয়ান ইতিমধ্যে তাদের নিজেদের একটা ভেন্টিলেটর তৈরি করেছে, সেটিও আমরা ক্লিনিক্যাল টেস্টের জন্য দিচ্ছি এবং মেট্রোনিকের যেই ডিজাইন সেটাকে অনুসরণ করেও আমাদের বেশ অগ্রগতি হয়েছে। মেট্রনিকের নকশায় এ মাসেই নিজেদের তৈরি ভেন্টিলেটর স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেবে দেশীয় আরেক প্রতিষ্ঠান ওয়ালটনও। সরকারি বেসরকারি পর্যায়ে কার্যকর সমন্বয়ের মাধ্যমে যে কোনো দুর্যোগ সফলভাবে মোকাবেলা করতে পারে রাষ্ট্র। করোনা আক্রান্ত রোগীর অতি প্রয়োজনীয় ভেন্টিলেটর মেশিন তৈরির মাধ্যমে যেন তারই প্রমাণ দিচ্ছে বাংলাদেশের বেসরকারি খাত। এই উদ্যোগ সফল হোক, দুর্যোগ পরবর্তী বিশুদ্ধ পৃথিবীতে উজ্জ্বল হয়ে থাকুক বাংলাদেশের নামও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, গাজীপুর। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা রোগীর চিকিৎসায় হাইড্রক্সি ক্লোরোকুইন সহ 4টি ওষুধ ব্যবহারের সিদ্ধান্ত জাতীয় কমিটির, ফলাফল নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। সারা বিশ্বে করোনায় মৃত্যু 2 লাখ ছাড়ালো। যুক্তরাষ্ট্রে একদিনে আরও 2000-এর বেশি প্রাণহানি। ব্রিটেনে লকডাউনে বেড়েছে পারিবারিক নির্যাতন। জীবন বিপন্ন করে করোনা রোগীদের সেবা দেওয়ার পরও থামছে না চিকিৎসকদের নিয়ে সমালোচনা। হতাশ হয়ে পড়েছেন অনেকে। সামাজিক সুরক্ষার নিশ্চিতের আহ্বান। পোশাক কারখানা থেকে কাজে যোগ দেওয়ার নির্দেশে আবারও ময়মনসিংহ থেকে ঢাকামুখী শ্রমিকের স্রোত। স্থানীয় শ্রমিক দিয়েই চালুর আহ্বান বিজিএমইএর। এবং সুনামগঞ্জে হাওরের সব ধান পাকতে সময় লাগবে আরও 10 থেকে 15 দিন। জলাবদ্ধতার পাহাড়ি ঢলের সংখ্যায় যথাসময়ে ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।